সমান্তর প্রগতি বা এরিথমেটিক প্রোগ্রেশন এপি এর দ্বিতীয় দিন। গতদিন তোমাদের দিয়েছিলাম অতি সংক্ষিপ্ত পুরো এবং সংক্ষিপ্তের 9 পর্যন্ত। হ্যাঁ, যারা এই চ্যাপ্টার করেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে খুবই সহজ চ্যাপ্টার এটা। তবু আমি গত দিনের কথাগুলো এক ঝলকে তোমাদের মনে করিয়ে দিচ্ছি। গতদিন বলেছিলাম যে কিছু সংখ্যক সংখ্যা যদি একটা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে তাকে আমরা প্রগতি বা শ্রেণী বলি। সমান্তর প্রগতিতে সিস্টেমটা ছিল যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে অন্তর বা বিয়োগফল সমান হবে, সেই জন্য সমান্তর প্রগতি নাম। প্রথম পদকে এ দিয়ে ডেনোট করা হয় এবং সাধারণ অন্তরকে কমন ডিফারেন্স বা ডি দিয়ে ডেনোট করা হয় এবং সেটা হয় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এনতম পদের সূত্র নিশ্চয়ই মনে আছে, 2তম 3তম যা খুশি হোক, এনতম হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। একটু শোনো, তোমাদের ভালো লাগবে যেহেতু জানা আছে, একটু মিলিয়ে নাও আমার কথাগুলো। এস এন সাম অফ এন টার্মস মানে এন সংখ্যক পদের যোগফল। এটা তোমাদের যদি শেষ পদ জানা থাকে তাহলে n/2 a প্লাস এল এই হলো সূত্র। আর যদি শেষ পদ জানা না থাকে সেই সূত্রটা হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই প্রসঙ্গে বলি যে লাস্ট পদ বা nতম পদ একই, এল সমান সমান টিএন, এটা মাথায় রাখবে। আর বাকি আরেকটা সূত্র ছিল যে এস এন মাইনাস 1 টিএন, অর্থাৎ যোগফল থেকে যখন এনতম পদ বের করবে সেটা। আর 3টা পদ এবিসি এপিতে থাকলে যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দিলে বিয়োগফল সমান হয়, তোমরা জানো। মাইনাস দিয়ে গুণ করলে এটা হয় এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি। যখন 3টা পদ এপিতে থাকে বা সমান্তর প্রগতিতে থাকে আর 2b ইকুয়াল টু এ প্লাস সি হয়, অর্থাৎ প্রথম এবং তৃতীয় পদ যোগ করলে যদি মধ্যপদের দ্বিগুণ হয় সেক্ষেত্রে ওই 3টা পদ সমান্তর প্রগতিতে থাকে। এটা গতদিন শিখিয়েছিলাম আমি। আজকে কয়েকটা সূত্র আছে, আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। গতদিন উদাহরণ 4-এর নিচে এই যে দ্রষ্টব্যটা ছিল এটা তোমাদের দেখতে বলেছি যে পদ সংখ্যা যুগ্ম হলে দুটি মধ্যপদ থাকবে এবং সূত্রটা মাথায় রাখবে n/2 আর n/2 প্লাস 1তম। আর যদি n অযুগ্ম হয় মানে পদ সংখ্যা অযুগ্ম হয় সেই শ্রেণীটার, সেক্ষেত্রে মধ্যপদ হবে n প্লাস 1/2। এটা আমি গতদিন বলেছিলাম। আজকে যেটা বলছি যে যদি 3টা সংখ্যা সমান্তর প্রগতিভুক্ত বলা হয় সেক্ষেত্রে এটা ধরে নিতে হয় সুবিধার্থে, তাহলে অঙ্কগুলো হয়, অন্যটা ধরলে হয় না। সেই সূত্রটা হলো এ মাইনাস ডি এ আর এ প্লাস ডি, এটা নিয়ম। আর যদি চারটা পদ যদি সমান্তর প্রগতিতে থাকে, এটা মনে রাখবে এ মাইনাস 3d এ মাইনাস ডি এ প্লাস ডি এবং এ প্লাস 3d, এই 4টা পদ ধরে নিতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আর কিছু সূত্র আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, সেটা হলো বই দেখো 9.7, সেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। স্বাভাবিক সংখ্যা তো জানোই কি, 1 2 3 4 সিরিয়ালি গেলে এটা স্বাভাবিক সংখ্যা। সেটা হলো যে 1 যোগ 2 যোগ 3 ডট 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 n, এটা যোগ করলে সূত্র হয় n ইন্টু n প্লাস 1/2। এই হলো সূত্র, স্বাভাবিক সংখ্যার যোগফল। আর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। এই অঙ্কগুলোর শুধুমাত্র সূত্রই লাগে, প্রমাণ পরীক্ষায় আসে না। সেটা হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 নিচে একটা 6। এটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আর স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1/2। তোমরা সূত্রগুলো খাতায় তোলো, এইভাবে দেখলে মনে নাও থাকতে পারে। স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা হয়। আর ঘনের সমষ্টি মানে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 প্লাস n কিউব, এটা হবে তোমার n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যেটা তোমার সূত্র তার স্কোয়ার করলেই ঘনের সমষ্টি বেরোয়। তো এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্যে। এবারে তাহলে আমি সোজা অঙ্কে যাচ্ছি। দেখো 9 নম্বর পর্যন্ত গতদিন করিয়েছিলাম। 10-এর বই দেখো, 10-এর যে অঙ্কগুলো আছে এগুলো পরে বলবো, এগুলো একটু মানে বেশি চিন্তা করতে হয়, সেই জন্য পরে বলবো। আমি 11 নাম্বার থেকে সিরিয়ালি
প্রায় সব অঙ্কই আমি হিন্টস দিয়ে দিব, কিছু তোমরা যাতে বুদ্ধি করে করতে পারো সেই হিসেবে রাখবো। তোমরা বই হাতের কাছে নিয়ে আসো এবং উদাহরণ 11 নম্বর সংক্ষিপ্তের 11 নম্বর কোশ্চেনটা পড়ো, আমি বলছি কেমন করে করতে হবে। যদিও অনেকে আসো যারা না বললে নিজের বুদ্ধিতেও পারবে, তবুও তোমাদের সুবিধার্থে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। করবে নিজের বুদ্ধিতে, আর ডায়লগ এসেনদের উদাহরণে যে সুন্দর ডায়লগ আছে সেই ডায়লগ লিখবে। আমি শুধু মেইন টপিকটা বুঝিয়ে দিব। ইজ দ্যাট ক্লিয়ার? চলো লেট আস গো। 11 নম্বর কোশ্চেনটা তম পদ টিএন এটা বলেছে। কোশ্চেন নিশ্চয়ই পড়েছো বইয়ে। প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে T1 কত হবে? 7 × 1 - 5, তার মানে হলো 2। আর T1 মানে প্রথম পদ মানে এ, তোমরা জানো। T2 মানে তোমরা জানো 7, এই যে এনের জায়গায় বসাচ্ছি, হ্যাঁ। 2 - 5, 7 × 2 = 14, 14 থেকে 5 গেলে হয় 9। ডি মানে সাধারণ অন্তর, সেটা হবে তোমরা জানো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে সেটা হয় তোমার 9 - 2, T2 - T1, দ্যাট মিনস এটা হবে তোমার 7। বুঝতে পারলে? তাহলে এখানে বলেছে, কোশ্চেনটা পড়ে নাও, প্রথম 20টি পদের যোগফল S20, সূত্র তো জানাই আছে, n/2, তারপরে 2a, তারপরে n-1 × d। এখানে তোমরা এ আর ডি এর মান বসিয়ে দিবে উপর থেকে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। ক্যালকুলেশন নিজে করো, বইয়ের অ্যান্সার চেক করবে। ওকে, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলেছে 2n+1 সংখ্যক পদ আছে। 2n+1 একটা অযুগ্ম সংখ্যা, তাহলে মধ্যপদ কত হবে? মধ্যপদের সূত্র কি? n+1/2। তাহলে এখানে n মানে কত? যত সংখ্যক পদ সেটাই তো n। এখানে n মানে হলো 2n+1, এটা হলো n। মধ্যপদ সূত্রটা হলো n+1/2, তার মানে n+1 তম পদটাই হবে মধ্যপদ। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলেছে T(n+1), T(n+1) বলেছে কত বলো? m বলেছে। তাহলে এটা রেডি করে রাখো, সূত্র কি? a + n-1, n মানে এটা, ইন্টু ডি ইকুয়াল টু m, এটা কোশ্চেনে বলা আছে। a + nd ইকুয়াল টু m, এটা 1 নাম্বার। এই যে n-1 to d ইকুয়াল টু m। এবারে ওরা প্রমাণ করতে বলেছে যে 2n+1 সংখ্যক পদের সমষ্টি যেটা হয় সেটা বলেছে 2n+1। তার মানে সূত্রটা কি? 2n+1/2, আর এখানে হবে সূত্র 2a + 2n+1 - 1 × d। 1 1 কাটা, 2 কমন নাও, 2n+1, এটা হবে a + nd। তাই এটা মানে উপরে কত? m × 2n+1। বই দেখো, এটাই প্রমাণ করতে বলেছে, কাহিনী শেষ। এইভাবে করবে অঙ্কগুলো বিন্দাস, কোনো চাপ নেই, শুধু সূত্রগুলো দেখবে। 13-র 2 নম্বর কোশ্চেনটা দেখো, পড়ে নাও একবার কোশ্চেনটা, ফটাফট পড়ো, অসুবিধা হলে ভিডিওটা পজ করো। বলছে 4টি অখণ্ড সংখ্যার যোগফল করি। তো সমান্তর প্রগতিভুক্ত 4টি অখণ্ড সংখ্যা একটু আগেই সংক্ষিপ্তকরণে দেখালাম, সেটা ধরতে হয়, ধরি সংখ্যা 4টি, a-3d, a-d, a+d, a+3d। এবারে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছে যে 4টার সমষ্টি হয় 20। তাহলে ভালো মানুষের মতো তোমরা 4টা যোগ করো, a-d, a+d, a+3d, এটা হবে 20, সেখান থেকে এর মান পাবে 5। বুঝতে পারলে? আর তারপরে বলছে বর্গের সমষ্টি 120। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন a-3d, a-d, a+d হোল স্কোয়ার, তারপরে a+3d হোল স্কোয়ার, বর্গের প্রত্যেকটা বর্গ করে সমষ্টি করলে সেটা হলো 120। এবারে তোমরা যা 9 10-এ যা ক্যালকুলেশন করছো সেটা করবে, এবং সুযোগ বুঝে একটা সময় এর মান যে 5 সেটা বসিয়ে দিবে। দেওয়ার পরে দেখবে একটা সময় d² = 1 আসবে। তাহলে এর মান তো 5 পেয়েছো, কোনো অসুবিধা নেই। ডি কত আসবে? +-1। এরপরে লিখবে a5
এবং D1 হলে সংখ্যা 4টি হয়, এখানে ভ্যালু বসাবে। মনে মনেও বসাতে পারো, ডিটেলসও বসাতে পারো। 5 - 3 × 1, তারপরে 5 - 1, তারপরে 5 + 1 এবং আরেকটা হবে 5 + 3 × 1। আবার a = 5, d = -1 হলে সংখ্যা 4টা কী হয় সেটা বের করবে। এইভাবেই তোমার অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, জায়গা নষ্ট করে লাভ নেই, যেহেতু বুঝিয়ে দিব। 14 নাম্বারটা দেখো, বলেছে 21কে 3টি অংশে ভাগ করো সমান্তর প্রগতি। তার মানে বুঝেই গেছো সেই 3টা অংশ হবে এ এ এ প্লাস ডি। এখানে 2টা ক্লু বলেছে, যে প্রথমে বলছে তার মানে 3টা যোগ করে কত হবে? 21 হবে। 3টা যোগ করে 21 হবে, 21কেই তো ভাঙা হয়েছে না। আর নেক্সট ক্লু দিয়েছে প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল 21, a - d × a = 21। অর্থাৎ প্রথম আর তৃতীয় অংশের গুণফল 21, এখানে এর মান বসিয়ে ডি পেয়ে যাবে এবং একইভাবে 3টা অংশ পেয়ে যাবে। বুঝতে পারলে কথা? 15 নম্বর অঙ্কটা, কোশ্চেনটা পড়ে নাও। এখানে বলেছে একাদশ এবং চতুর্দশ। একাদশ মানে কত? T11/t। চতুর্দশ মানে 14, সেটা হবে তোমার 7/9। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটা হবে a + 10d। এন তো আমাদের সূত্র, না বুঝলে সূত্র দেখে নাও। 10 - 1 11 - 1 10 হয়। আর এটা হলো a + 13d 7/9। ঠিক আছে, এবারে এটা ক্যালকুলেশন করো, করে এর মান পাবে d/2। এবারে কি চেয়েছে সেটা বের করো। বলছে দশম ও তৃতীয় পদের অনুপাত, তার মানে T10/T3 বিন্দাস করবা। তাহলে এটা কত হবে? a + 9d, বলো বলো, a + 2d। এখানে এর মান বসিয়ে দিবে, দেন অনুপাত পেয়ে যাবে। এর মানটা এখান থেকে বসিয়ে দাও, ডি আকারে, ডি দিয়ে ভাগ করবে, কাহিনী শেষ। তাহলে এখানে বলছে 16 নম্বরটা বলেছে 19 এবং 23-এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসাবে। 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এইটা মানে কি? এ মানে প্রথম পদ 1 2 3 4 5 6 7, তার মানে এটা হলো T7। তাহলে T7 যদি 23 হয়, তাহলে এখান থেকে তুমি সূত্র কি? a + 6d = 23। এর মান কত? প্রথম পদ -19, 6d = 23। এখান থেকে ডি এর মানটা পেয়ে যাবে। ডি এর যে মানটা পাবে সেটা বসাবে এখানে। এখান থেকে ডি তো জানোই কত পাবে, 7 পাবে আই থিঙ্ক। হ্যাঁ, তারপরে এই যে -19-এর সঙ্গে 7 যোগ করবে, কত হয়? -12। -12-র সঙ্গে আবার 7 যোগ করবে, -5। তারপরে 2, তারপরে 9, 9 সাথে 16, 16 সাথে 23। এইভাবে বিন্দাস যোগ করে করে পরের পদগুলো, না এটাই তো সমান্তরাল প্রগতির নিয়ম, সেটা করবে তোমরা। ঠিক আছে। 17 নম্বরটা নিজের বুদ্ধিতে করবে। 18-র 1 নাম্বারটা বলছে এবিসি সমান্তর শ্রেণীতে আছে, এপিতে আছে। তাহলে তোমরা জানো 3টা জিনিস হয়। আমি 2b = a + c লিখলাম। এবারে এখানে দেখে দেখে ভ্যালুটা বসিয়ে দিবে। তাহলে a 2b মানে কত? a + c - c। এখানে 2b আছে, 2b মানে কত? a + c, c - a। এখানে c + a মানে 2b - b। তাহলে কেসটা কি হচ্ছে? c c কাটা, এটা হবে 2a। এখানে কি কেটে যাচ্ছে বলো? হ্যাঁ, লাস্টেরটা লিখি। এখানে তো বি প্রমাণ করতে বলেছে 4abc। তার মানে এখানে মানে একটু বসাতে ভুল করছি। সেটা হলো 2b মানে হলো a + c, এখানে +c ছিল, তার মানে 2c। তার মানে 4abc। তোমরা নিজেরা বসাও, দেখবে হয়ে যাবে। এখানে যে 2b'র মান বসাবে, কারণ এগুলোই তো বসাতে পারো না। এখানেও 2b'র মান, এখানে a + c'র মান বসালে প্রমাণ চলে আসলো। 20-র 1 নম্বর কোশ্চেনটা পড়ো, বইয়ে পড়ো। বলেছে এই 3টা রাশি সমান্তর প্রগতিতে আছে, আর 1/a 1/b 1/c এপিতে থাকবে। এটা দেখাতে হবে তোমাদের। কোশ্চেনটা নিশ্চয়ই পড়েছো। একটা নিয়ম বলি, মনোযোগ দিয়ে শোনো। যদি 3টা সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে, তাহলে তাদের সঙ্গে যদি কোনো যোগ করো 3টার সাথেই, সেই 3টাও সমান্তর প্রগতিতে থাকবে। যদি গুণ করো
সেই কয়েকটাও সমান্তর প্রগতিতে থাকবে। যদি সেই তিনটা সংখ্যার সাথে কিছু বিয়োগ করো সেগুলিও সমান্তর প্রগতিতে থাকবে। তাহলে ওরা বলেছে যে এইটা এপিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। প্রমাণের স্বার্থে আমি তিনটার সাথেই এক যোগ করব, দেখা যাক কি হয়। তার মানে বি প্লাস সি এটা 1, সি প্লাস এ বি এটা 1, এ প্লাস বি বাই সি প্লাস 1 এটা এপিতে থাকবে। বুঝতে পারলে কথা? এবারে এখানে লেখো এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি বাই বি, এ প্লাস বি প্লাস সি বাই সি এটাও এপিতে থাকবে। এবারে এ প্লাস বি প্লাস সি দিয়ে ডিভাইড করো। ডিভাইড করলে জানো সেটা নট ইকুয়াল টু 0 লিখতে হয়। হ্যাঁ, তাহলে ডিভাইড করলে কি হবে? 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি, এই তিনটা সংখ্যা এপিতে থাকলো। এটাই তো আমাদের প্রমাণ করতে হতো। 19 নাম্বার 20 2 3 তোমাদের জন্য রাখলাম, তোমরা বুদ্ধি করে করো, আমাকে দেখাও। কারণ শিবম তোমরা হয়তো পেয়ে যাবে, তারপরে যদি না হয় দেন আমাকে বলো, আমি করে দিব অথবা সলিউশন দিয়ে দিব। ঠিক আছে? 21 নাম্বারটাও নিজের বুদ্ধিতে করো, উদাহরণের সাহায্য নাও। আর 22-এর 1 নাম্বারটা দেখো কি বলেছে। এটা বলেছে যে একটি শ্রেণীর n-তম পদ দেওয়া আছে, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এটা একটু দেখাই, কেননা এখানে তোমার স্বাভাবিক সংখ্যার ব্যাপারটা আছে। এখানে এই 22-এর 1 নম্বরটায় n-তম পদ দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে প্রথমে আমি n দিয়ে গুণ করলাম, n স্কোয়ার প্লাস n হলো। এবারে t1 বের করলাম, 1 স্কোয়ার প্লাস 1, তারপরে t2 2 স্কোয়ার প্লাস 2, n এর জায়গায় জাস্ট বসাচ্ছি, মিনিমাম 3টা পদ লিখতে লাগে এবং শেষে তোমার যেটা লিখতে হয় যে n-তম পদটা লিখতে হয়। ঠিক আছে, এটা লিখলাম। এবার যখন n সংখ্যক পদের সমষ্টি বলছে, এই যে পদগুলো আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, n-তম পদ, সবগুলো যোগ করবে, সেটাই হবে যোগফল, সাম এস, সেটা লিখেছি। হাফ, এবারে এগুলো আমি একটা একটা করেও লেখা যায়, আমি এইভাবে লিখছি যে এগুলো আগে যোগ হবে। তার মানে কত হবে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, ডট 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 n স্কোয়ার। এই যে এই সাইডটা প্রথমেই লিখে নিলাম, একদম পরিষ্কার দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে স্বাভাবিক সংখ্যাগুলো 1 যোগ 2 যোগ 3 ডট 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 n। তাহলে এটা কত হবে? n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। সূত্রটা শেখালাম না তোমাদের? স্বাভাবিক সংখ্যার বর্গ সমষ্টি দেখে নাও, ভুলে গেলে সংক্ষিপ্তকরণে দেওয়া আছে। এটা হলো n ইন্টু n প্লাস 1 বাই 2। উত্তর মেলানোর জন্য হালকা ক্যালকুলেশন করতে পারো বা এই পর্যন্ত ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? 23 নাম্বারটা দেখো, এখানে শেষে বলা আছে, কোশ্চেনে দেখো 2n সংখ্যক পদ বলা আছে। আমি কি করলাম? দুইটা পদকে ব্র্যাকেটে রাখলাম, দ্যাট মিন দুইটা পদকে আমি একটা পদ বানিয়েছি ক্যালকুলেশন করে। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, দুটা পদ ছিল তো একটা বানালাম। তাহলে 2n সংখ্যক ছিল, সেটা হয়ে যাবে n সংখ্যক, সেটা হয়ে যাবে n সংখ্যক। এবারে এটা যদি ক্যালকুলেশন করো দেখবে আসবে -3, -7, -11, এটা n সংখ্যক। এটা তারপরে কি করবে? 3 কমন নাও, 3 যোগ 7 যোগ 11 n সংখ্যক। তারপরে এটা সূত্র অ্যাপ্লাই করবে, এই যে এই সূত্র, যোগফলের সূত্র, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যোগফলের সূত্র, এ মানে এটা, n মানে n, ডি মানে বের করে নিবে, 7 থেকে 3 গেলে যা হয়। এই তো অঙ্ক, ঠান্ডা মাথায় করবে। এই অঙ্কটা টার্নিং পয়েন্ট হলো, দুইটা পদকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা পদ বানিয়েছি, এই জন্যে কোশ্চেনে ছিল 2n সংখ্যক, সেটা হয়ে গেল n সংখ্যক পদ। 24 নম্বরটা উদাহরণ 11তে করে দেওয়া আছে, দেখে দেখে করবে খুব সুন্দর করে। 25 নম্বরটা হিন্টস দিচ্ছি, এখানে বলা আছে tx ইকুয়াল টু 1 বাই ওয়াই আর ty ইকুয়াল টু 1 বাই এক্স। এখানে ক্লুটা মনোযোগ দিয়ে শোনো, এখানে তো লিখবে এটা কি হয়, a প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই ওয়াই। এখানেও এরকম একটা সমীকরণ আসবে, এই দুইটা সমীকরণ বিয়োগ করে ডি এর মান বের করবে, ডি এর মান ডি, দেন ডি এর মান পাওয়ার পরে কোনো একটাতে বসিয়ে এর মান বার করবে, এ মানে প্রথম পদ। এবারে এ আর ডি তোমরা পেয়ে গেলে তাহলে তোমার টি এক্স ওয়াই বের করতে কতক্ষণ লাগবে, এবং বলছে এক্স এক্স ওয়াই, অর্থাৎ এইটা বিয়োগ করে ডি এবং তারপরে এ বার করতে হবে।
26 নম্বর অঙ্কটা পড়ো, বই দেখো, কোশ্চেনটা পড়ো। ঠান্ডা মাথায় বলেছে প্রথম তিনটি পদের সমষ্টি বলেছে এক্স, তাহলে প্রথম তিনটি পদ ধরে নাও এ মাইনাস ডি, এ, এ প্লাস ডি, আর শেষ তিনটা পদ এল, এল, এল মাইনাস এল, এল প্লাস ডি, শেষ তিনটা পদ। অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমরা সুন্দর করে নিচে নিচে লিখবে, আমি বুঝিয়ে দিচ্ছি মেনলি, এই জন্য এইভাবেই লিখছি। ওকে, দাঁড়াও ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নেই। তাহলে এটা এক্স বলেছে, সেখান থেকে এর মান পেয়ে গেলে একইভাবে এই তিনটা যোগ করে এল এর মান পাবে y/3। কোশ্চেন দেখো, এল এর মান এটা পাবে। এবারে যোগফলের সূত্র কি বলো, n/2 প্রথম পদ যোগ শেষ পদ, এ প্লাস এল না, তা প্রথম পদ কি এ মাইনাস ডি, আর শেষ পদ কত বলো, এই যে এইটা এল প্লাস ডি, তাহলে n/2 এ প্লাস এল, এখানে ভ্যালু বসাও x/3 y/3, দেখো প্রমাণ চলে এসছে। এইভাবে করে খুব সুন্দর করে, ঠিক আছে। 27 এবং 28 নিজের বুদ্ধিতে করবে। 27, 28, আমি 29 নাম্বারটা বলছি মানে সমান্তরীয় মধ্যক কি গতদিন বলছিলাম, আজকে আরেকবার বলে দেই। ABC যদি এপিতে থাকে তোমরা জানো কি হয়, যে 2B = a + c, তাহলে b = হবে a + c/2। এই যে b মধ্যের যে পদটা, এটাকে বলা হবে সমান্তরীয় মধ্যক, AM। ইংলিশটা মনে রাখবে, এরিথমেটিক মিন, মিন মানে মধ্যক তোমরা জানো, অর্থাৎ প্রথমটা এবং তৃতীয়টা যোগ করে 2 দিয়ে ডিভাইড করবে, সেটাই হবে সমান্তরীয় মধ্যক। কোশ্চেনটা দেখো কি বলছে এখানে, 1/b - a 1/b - c/2, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটাই তো সমান্তরীয় মধ্যক, সেটা বলা আছে 1/2b - x। বুঝতে পারলে কথা। এবারে এটা গুণ করবে, গুণ করার পরে প্রমাণটা যেটা আছে সেটা বুদ্ধি করে আনবে এই সম্পর্ক থেকে। যদি প্রবলেম হয় আমি পরে তোমাদের সলিউশনটা পাঠিয়ে দিব, তোমরা আগে নিজেরা চেষ্টা করো। সবাই বইয়ের দিকে তাকাও। এখানে 30 নাম্বার থেকে 35 ওয়ার্ড প্রবলেমস, ইংলিশে বললে ছোটোবেলায় তোমরা জানো এগুলোকে ডাকের অঙ্ক বলে, কেন বলে আমি জানি না, অর্থাৎ এগুলো কথা দিয়ে আছে। আর মাথায় রাখবে এই কথার অঙ্কগুলো বড়, কিন্তু এর সলিউশন ছোট হয়, এবং এর যে মানে কি বলবো, সহজ আর কি। মোট কথা 30 থেকে 35 সহজ। তো তোমরা 30 নাম্বার কোশ্চেনটা খুব ঠান্ডা মাথায় 2 বার পড়ো। কোশ্চেনটা নিশ্চয়ই পড়েছো 30 নাম্বার। এখানে বলছে 78 টাকা সুদ দিতে হবে এবং শোধ হয়ে যাবে। বলেছে কত মাসে শোধ হবে, তো তোমরা ধরে নিবে n মাসে শোধ হবে, n মাসে শোধ হবে। তাহলে টোটাল মানি কত হবে, এমনি তো নিয়েছে 1000 টাকা ধার, আর 78 টাকা সুদ, টোটাল সুদ, তাহলে টোটাল মানি এত টাকা শোধ দিতে হবে n মাসে ধরে নিলে। এবারে এখানে ডি মানে সাধারণ অন্তর কত হবে, যেহেতু এখানে কোশ্চেনে বলেছে 2 টাকা করে বাড়িয়ে আর কি, বৃদ্ধিটা এখানে হলো 2 টাকা, সেই জন্য এখানে ডি = 2 টাকা হবে। আর প্রথম কোশ্চেন পড়ো, বলেছে যে প্রথম কিস্তির পরিমাণ 64 টাকা। প্রথম কিস্তি মানে প্রথম যে টাকাটা দেওয়া হয়েছে, তার মানে প্রথম পদ হবে 64। তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করবে যোগফলের, যেহেতু টোটাল মানি, তাহলে এখানে হবে SN = 1078। এন এর মান তো বের করতে হবে n/2, আর এখানে এ মানে বসাও, এই সূত্র অ্যাপ্লাই করো n - 1 × d 1078। এখানে ডি মানে জানো, ডি মানে 2, আর এ মানে 64 বসাও, এখানে এন এর মান সুন্দর করে বের করো, 2টা এন এর মান পাবে আই থিঙ্ক। ক্যালকুলেশনটা করো, উত্তর চেক করো, এইটুক দায়িত্ব তোমাদের। এবারে 31 নাম্বার কোশ্চেনটা পড়ো, আমি বুঝিয়ে দিচ্ছি এখনই, ভালো লাগবে, পড়ো কোশ্চেনটা পড়ো, বই বের করো। নিশ্চয়ই বুঝে গেছো 31 নাম্বারটা যে কি হবে কোশ্চেনটা। এখানে সেম আগেরটাই। এখানে এ মানে হলো তোমার 1000, এস মানে হলো 9750। আমি আবারও বলছি, ডায়লগ কিন্তু এসএনদের দেখে খুব সুন্দর ডায়লগ দিবে, যে প্রথম কিস্তি এ টাকা, জানো তোমরা জানো। আর ডি মানে যেহেতু কম মানে কিন্তু -50। আগের মতো করে এই সমীকরণে এ আর ডি এর মান বসাবে এবং এন এর মান পেয়ে যাবে, অর্থাৎ কত মাস, কাহিনী শেষ। 32 নাম্বারটা খুব সহজ। কোশ্চেন পড়ো,
1 টাকা, পরের দিন 2 টাকা, তাহলে 1 2 3, শেষে তাহলে কত, 365 দিনে 365 টাকা। তো এটা এত হবে আর কি মোট টাকার পরিমাণ, মোট সঞ্চিত এত টাকা। প্রথম দিনে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র অ্যাপ্লাই করবা, n ইন্টু n প্লাস 1/2 সূত্র। n মানে কত, 365 না? তো এখানে একটা বাস্তব জীবনে এটা তোমরা যদি করো দেখবে অনেক টাকার মালিক হবে। তোমরা এটা ক্যালকুলেশন করেই বুঝতে পারবে যে প্রথম দিনে 1 টাকা রাখলে খুব সহজ ব্যাপার, তারপরে 2 টাকা, বা সাপোজ 61তম দিনে 61 টাকা রাখলে, হ্যাঁ, তো টোটাল 1 বছর পরে দেখবে একটা ভালো অ্যামাউন্ট আসবে। এটাই অঙ্কের ম্যাজিক, যদি চলতে পারো আর কি, এটা বলছি। আর এটা তোমরা এখনই বুঝে যাবে তোমাদের কত টাকা জমবে। ক্যালকুলেট করো, অ্যান্সার চেক করো। 33 34 তোমাদের উপর ছেড়ে দিলাম, উদাহরণ দেখে করার চেষ্টা করো এবং একই কথা বলবো, না হলে আমি আছি। এবারে 35 কোশ্চেনটা পড়ো। বলছে বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রগতিতে আছে, সাধারণ অন্তর ডি এবং ক্ষুদ্রতম কোণটি হলো 120। তার মানে এখানে a ইকুয়াল টু 120 দেওয়া আছে, d ইকুয়াল টু 5 দেওয়া আছে। বহুভুজের বাহু সংখ্যা ধরে নিবে ছোট হাতের nt আছে বাহু সংখ্যা। এবারে আমাকে একটা কথা বলো যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 8 9 10 কোনো একটা ক্লাসে করেছো, বলো বলো, মনে মনে বলো। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয় 2n-4 ইন্টু 90। এটা অন্তঃকোণের সমষ্টি, মনে পড়লো? 2n-4 ইন্টু 1 সমকোণ, 2n-4 ইন্টু 90 সমষ্টি, এটা তোমরা জানো। আর এখানে এই চ্যাপ্টারের সূত্র কি বলে, n/2 2a, a মানে হলো 120, দেখে নাও। তারপরে 2a, এটা হলো n-1, n মানে তো n ইন্টু d, d মানে 5। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে তোমরা n এর মান বের করবে, কাহিনী শেষ। ঠিক আছে? তো আগামী দিন হবে দীর্ঘ, আজকে সংক্ষিপ্তের 35 পর্যন্ত খুঁটিয়ে করো, উদাহরণের সাহায্য নাও, ফর্মুলা বারবার দেখো, বুঝতে অসুবিধা হলে ভয়েস SMS করো আমাকে। ঠিক আছে? বাট প্রত্যেকটা অঙ্ক চাই অ্যাটলিস্ট চেষ্টা করো, নিজে মেলানোর মধ্যে আলাদা একটা মজা আছে, আলাদা একটা আনন্দ আছে। তো আজকে এ পর্যন্তই থাকলো, নেক্সট দিন দীর্ঘ শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারের। ওকে, বাই।